নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের বিয়ের জন্য এককালীন কিন্তু 25,000 টাকা অনুদান দিয়ে থাকেন। অর্থাৎ আপনারা জানেন যে এই অনুদান পেতে গেলে বিভিন্ন শর্ত মেনে চলতে হয়। আপনারা যে বিয়ের যে ডেট, সে বিয়ের প্যান্ডেল এবং ব্লক অফিস থেকে কিন্তু ভিডিও কলের মারফত তারা কিন্তু জেনে নেয় বা ভেরিফাই করে নেয়। তো সেই সমস্ত মেনটেন করতে হয়। এরপরে আপনাকে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, যেমন মেয়ের বাড়ির কাগজপত্র এবং ছেলের বাড়ির কাগজপত্র, এবং আপনাকে কিন্তু কিছু সাক্ষী ম্যানেজ করতে হয়। কারণ সাক্ষী যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ফর্মটা ওরা গ্রহণ করবে না। তার জন্য কিন্তু আপনাদের সেই সাক্ষীগুলো ম্যানেজ করে নিতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করতে হয়, এবং সাথে একটি প্রধান সার্টিফিকেট এবং আপনার যে প্রস্তাব যে বিয়ের তারিখ, সেই বিবাহ যে একটি নিমন্ত্রণ পত্র যে কার্ড, সেই কার্ডটি কিন্তু এই ফর্ম জমা দেওয়ার সাথে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন, সেটি কিভাবে ফিল আপ করবেন? অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, এই ফর্মটি ফিল আপ করতে গেলে আমরা কিভাবে ফিল আপ করবো? যদি বেশি ভুল হয়ে যায় তাহলে কি হবে? তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অর্থাৎ আপনারা জানেন, রূপশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি অনুদানমূলক প্রকল্পের মধ্যে পড়ে যায়। এটি কে দিচ্ছেন? নারী ও শিশু কল্যাণ বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে কিন্তু এই ফর্মটি দেওয়া হয়ে থাকে। কিন্তু এই যে ফর্মটি আছে, এই ফর্মটি ফিল আপ করতে আপনাকে কি কি ফিল আপ পূরণ করতে হবে? এখানে দেখুন আবেদনপত্র। অর্থাৎ প্রথমে হচ্ছে যে ক্যান্ডিডেট, অর্থাৎ যার নামে আপনি এই ফর্মটি অ্যাপ্লাই করবেন, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে যা নাম আছে সেটা দিয়ে দিতে হবে, এবং আপনি ইংরেজিতে পূরণ করতে হবে। এরপরে কিন্তু তার যে ডেট অফ বার্থ, যে সঠিক ডেট অফ বার্থ কোনটি আছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে যে প্রস্তাবিত যে বিবাহের তারিখ, অর্থাৎ যে ডেটে আপনার অনুষ্ঠান, সেই বিয়ের তারিখ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। প্লাস সাথে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে প্রস্তাবিত বিবাহের যে অনুষ্ঠানের যে ঠিকানা, অর্থাৎ কোথায় বিবাহটা হচ্ছে, সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপরে কিন্তু বাড়ির নাম্বার দিয়ে দিতে হবে, অর্থাৎ যেখানে বিবাহ হচ্ছে সেখানকার ঠিকানাটা। এরপর কিন্তু আপনাকে রাস্তার নাম দিতে হবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে। এরপর আপনাকে যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট নেম, এইগুলো কিন্তু আপনাকে ভালো করে লিখতে হবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, পিনকোড নাম্বার। এগুলো লেখা হয়ে গেলে যে মেয়ের বিয়ে, তার যে মা আছে, তার মার নাম লিখতে হবে, এবং তার যে পিতা আছে অর্থাৎ বাবা, তার বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ মেয়েটির বর্তমান ঠিকানা কি আছে সেই ঠিকানার নাম, অর্থাৎ তার যে বাড়ির নাম্বার। তারপর যে রাস্তার নেম, সে চাইলে দিতে পারে, না চাইলে নেই। এরপর হচ্ছে তারপরে পুলিশ স্টেশন উল্লেখ করতে হবে, অর্থাৎ সে কোন থানা অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে তাকে পোস্ট অফিস দিয়ে দিতে হবে, গ্রাম পঞ্চায়েত দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে তাকে ব্লক ফিল আপ করতে হবে, ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে, স্টেট এখান থেকে উল্লেখ করতে হবে, পিনকোড দিতে হবে। যদি এই বর্তমান ঠিকানার সাথে, অর্থাৎ এই বর্তমান ঠিকানার সাথে যদি স্থায়ী ঠিকানা একই থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে ডু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আপনাকে কিন্তু এখান থেকে ডু লিখে দিলেই ওরা বুঝে যাবে যে এরা একই ঠিকানায় আছে। এরপর হচ্ছে আপনার সাথে যে যোগাযোগ করবে, তার যে যোগাযোগের যে মাধ্যম, মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপরে যে যার বিয়ে, তাই কিন্তু তাকে যে 25,000 টাকা দেওয়া হবে, তার জন্য তাকে একটি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু উল্লেখ করতে হবে। এর জন্য তার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আইএফএসসি কোড দিতে হবে। এরপরে হচ্ছে আপনি দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে এমআইসিআর বলে একটা নাম্বার আছে, সেই এমআইসিআর নামটি উল্লেখ করতে হবে। ব্যাংকের নাম, কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম। এরপরে আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দিতে হবে, এবং হচ্ছে ব্যাংকের ঠিকানা, তো ব্যাংকটি কোন জায়গায় অবস্থিত সেই ব্যাংকের ঠিকানা উল্লেখ করতে হবে। এরপর যে অন্যান্য তথ্য, অর্থাৎ অন্যান্য তথ্যের মধ্যে আপনার এডুকেশন লেভেল, আপনি কি স্কুলে গিয়েছেন, প্রাইমারি স্কুল করেছেন তার টিউশনও দেবেন। যদি আপনি মাধ্যমিক স্কুল পড়েন তাহলে মাধ্যমিক টিউশনও দেবেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক স্কুল পড়ে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক, কিন্তু আপনি গ্র্যাজুয়েশন করছেন তাহলে গ্র্যাজুয়েশন টিউশনও দেবেন। বা আপনি ডিপ্লোমা কোর্স করছেন, ডিপ্লোমা টিউশন দেবেন। কিন্তু আপনি যদি পোস্ট গ্রাজুয়েট করেন তবুও টিউশন দেবেন। যদি আপনি বিদ্যালয়ে যাননি, অর্থাৎ আপনি কখনো স্কুলে যাননি, তার জন্য কিন্তু আপনাকে এটা টিউশন করে দিতে হবে। এরপরে এখানে কাস্ট যে আছে, এত জাতি, আপনারা যদি ওবিসি সার্টিফিকেট তাহলে ওবিসির মধ্যে টিউশন দেবেন। আপনারা যদি এসসি সার্টিফিকেট এসসির মধ্যে টিউশন দেবেন। আপনারা যদি এসটি সার্টিফিকেট তাহলে এসটির মধ্যে টিউশন দিয়ে দিতে হবে। কিন্তু আপনার এই তিনটার মধ্যে আপনার একটিও নেই, তাহলে আপনি কি করবেন? জেনারেল উপরে টিউশন দিয়ে দেবেন। এরপরে আছে আপনার ধর্ম, অর্থাৎ আপনি কোন ধর্ম থেকে বিলং করেন। হিন্দু ধর্ম থেকে তার টিউশন দেবেন, ইসলাম ধর্ম থেকে বিলং করে টিউশন দেবেন, শিখ থেকে বিলং করে টিউশন, বৌদ্ধ ধর্ম থেকে বিলং করে টিউশন দেবেন, খ্রিস্টান থেকে বিলং করে টিউশন দেবেন। কিন্তু এই কয়টি ধর্মের মধ্যে আপনি একটাও না, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার যে স্বামী আছে, অর্থাৎ পাত্র, যার সাথে বিয়ে হচ্ছে, তার পুরো নাম ইংরেজি করতে হবে। তার ডেট অফ বার্থ এখান থেকে সঠিক করে দিতে হবে। এরপরে তার মাতার নাম, অর্থাৎ ছেলের মায়ের নাম, ছেলের পিতার নাম, এবং হচ্ছে ছেলের এক কপি পাসপোর্ট সাইজ কিন্তু রঙিন ফটো লাগবে। এরপর হচ্ছে ছেলের বাড়ির ঠিকানা, তার বাড়ির নাম্বার, তার হচ্ছে রাস্তার নেম। এরপর তার পুলিশ স্টেশন,
তার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নাম, এরপরে তার গ্রাম পঞ্চায়েত, এরপর হচ্ছে তার যে ব্লক আছে সেই ব্লকের নাম কিন্তু এখান থেকে উল্লেখ করে দিতে হবে। এরপর হচ্ছে তার যে ডিস্ট্রিক্ট আছে জেলার নেম সেই জেলার নেম উল্লেখ করবেন। এরপর তার যে স্টেট আছে সে কোন স্টেটে বিলং করে সেই স্টেটের নাম দিতে হবে এবং তার যে স্থায়ী পিনকোড আছে এই পিনকোড নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে। যদি এই কারেন্ট অ্যাড্রেসের সাথে যদি এই পার্মানেন্ট অ্যাড্রেসে মিল থাকে তাহলে ওইটাকে ডু করে দিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। এরপরে এখানে বলা হয়েছে যে আপনাকে কিছু ঘোষণা করতে হবে যে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, টিকশনও দিয়ে দিতে হবে। গত 5 বছর ধরে আমি বসবাস করছি, এখানে টিকশনও দিতে হবে। এবার আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তার জন্য এখানে টিকশনও দিতে হবে। এটি ইংরেজিতে করা আছে, আপনি চাইলে বাংলা করে নিতে পারেন। এরপরে আমার বয়স অর্থাৎ যে মেয়ে, সেই মেয়ের বয়স যদি 18 বছর উঠতে হয় তার জন্য কিন্তু তাকে যে কোনো একটি নথি জমা দিতে হবে। কী নথি? তার জন্ম সার্টিফিকেট যদি থাকে, ভোটার কার্ড নাম্বার যদি থাকে, আধার কার্ড, তার প্যান কার্ড, তার যে প্রাথমিক স্কুল যখন ছেড়েছিল সেই স্কুল থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট, কিংবা মাধ্যমিক যদি সে দিয়ে থাকে তাহলে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এখানে যে কোনো ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিয়ে দিতে হবে এবং সেই ডকুমেন্টে আপনি নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটাকে বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার জন্য এখানে টিকশন দিয়ে দিতে হবে এবং হচ্ছে ব্যাংকের যে পাতাগুলো আছে সেই পাতা প্রথম পৃষ্ঠা সেই পৃষ্ঠটি কিন্তু জেরক্স করে জমা দিতে হবে। এরপর হচ্ছে আপনার যে বিয়ে সেটি কীভাবে প্রমাণ করবেন তার জন্য তো আপনাকে বিয়ের যে নিমন্ত্রণ কার্ড সেই কার্ডটি দিতে হবে, কিংবা বিবাহ নথিভুক্ত করার যে নোটিশ, কিংবা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, কিংবা হচ্ছে সেলফ ডিক্লারেশন, এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনাকে একটি দিয়ে দিতে হবে। আমি সাজেস্ট করবো আপনি কিন্তু বিয়ের যে নিমন্ত্রণ পত্রের যে কার্ড আছে এই কার্ডটি কিন্তু আপনি উল্লেখ করতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোইং ডিক্লারেশন অফ ইনক্লোজ, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দিতে হবে এবং আধার কার্ডটি আপনাকে কিন্তু জেরক্স করে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কনসেন্ট ফর হচ্ছে আধার অথেন্টিকেশন, এখানে আপনার আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে সিগনেচার করবেন, অর্থাৎ যার আধার নম্বর বসাবেন তার সিগনেচার এবং তার নাম কিন্তু এখান থেকে লিখে দিতে হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের নাম। আপনি চাইলে এখান থেকে বাংলাটি করে নিতে পারেন, যদি আপনি ইংলিশ করতে না পারেন তাহলে বাংলাটি করে নেবেন, তার জন্য আধার কার্ড স্বাক্ষর এবং হচ্ছে তার সই। এরপরে বলা হয়েছে 8 নম্বরে যে আমি যে পাত্রের সাথে আমার বিয়ে হবে তার বয়স কি 11 বছরের বেশি না কম, কম হলে তো চলবে না, যদি বেশি হয় তার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের সাহায্য শংসাপত্র এবং হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই কয়টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে জেরক্স করে দিয়ে দিতে হবে এবং সাথে অ্যাপি নাম্বারটা লিখে দেবেন। এরপরে কিন্তু এখানে ডেট দিতে হবে এবং আবেদনকারীর স্বাক্ষর। এরপরে এই যে ফর্মটি আছে এটি কিন্তু বলা হয়েছে যে অফিসে যারা আছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন, তাহলে এটি আপনার কিন্তু দরকার নেই। এরপরে এখানে দেখুন আবেদনপত্রের স্বীকৃতিপত্র, এটি বলা হয়েছে আবেদনপত্র গ্রহণ করা আধিকারিক, অর্থাৎ আপনি যাকে ফর্ম দেবেন যে আধিকারিক আছেন যে অফিসার আছেন তারা কিন্তু এটি ফিল আপ করবেন, তাহলে এটিও কিন্তু আপনাকে পূরণ করতে হবে না। এবার দেখুন আপনার যে আবেদনপত্র জমা দেওয়ার কিছুদিন পরে সরকারি আধিকারিক আপনার এলাকা পরিদর্শন করবেন। আমি প্রথমেই বলছিলাম যে হেডিংয়ে আসবেন এবং আবেদনপত্রে আপনার যে দেওয়া তথ্য অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো তারা কিন্তু অনুসন্ধান করে দেখবে যে আপনি এই টাকা পাবেন কি পাবেন না। যদি তারা মনে করেন যে হ্যাঁ আপনি এই টাকা পাওয়ার যোগ্য তাহলে আপনাকে তো টাকা দেওয়া হবে, আর যদি মনে করেন না আপনি এই টাকা পাওয়ার যোগ্য না তাহলে কিন্তু আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে না। আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে রূপশ্রী ফর্মটি একদম নির্ভুলভাবে সঠিকভাবে পূরণ করতে হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে প্রতিদিন সবার প্রথমে ভিডিও আপনার কাছে পৌঁছায়। এবং ফেসবুক থেকে দেখলে তাহলে ফলো বাটনটি অন করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।